জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। দীর্ঘ ১৫ বছর পর পিলখানায় হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৭৮ বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হচ্ছেন আসামিরা। সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় দ্রুত নির্দোষ বাকি বিডিআর সদস্যদের মুক্তি চান তারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের কুশলীদের বিচারের দাবি জানান মুক্তিপ্রাপ্তরা। সকালে জামিননামা কারাগারে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে জামিন পাওয়া ১৭৮ জনের তালিকা প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। আইনি লড়াইয়ের পাশাপাশি জামিন পেতে ভুক্তভোগী পরিবারগুলোকে বারবার নামতে হয়েছে রাজপথে। গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জামিন দেয়া হয় প্রায় ২০০ জনকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত ১৬ বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে হতে পারছি, মুক্তি পাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে ১৮,৫১৯ জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। তো আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হচ্ছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। কারা ফটকে ভিড় করেছেন তাদের স্বজনরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে জামিনপ্রাপ্ত যেসব আসামিরা রয়েছেন তারা কি ইতিমধ্যে বের হয়েছেন কিনা এবং কারা ফটকের সামনে চিত্র কেমন দেখছেন? সকাল থেকেই কিন্তু অধীর আগ্রহে বিডিআর সদস্যদের যারা স্বজন রয়েছেন তারা এই কারাগারের সামনে অপেক্ষা করছেন। এবং ঠিক আমি যদি বলি যে 11:15টার দিকে কিন্তু প্রথম এই কারা ফটক দিয়ে বিডিআর সদস্যরা বের হয়ে আসেন এবং প্রথম পর্যায়ে 5 জন বিডিআর সদস্য জামিনে বের হয়ে আসেন মুক্তি লাভ করে কারাগার থেকে। এরপরে ধীরে ধীরে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35 জন বিডিআর সদস্য কিন্তু কারাগার থেকে বের হয়ে এসেছেন। এবং বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছিলাম যে তাদের যে স্বজনদের মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে। অনেকেই এসে স্বজনদেরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। স্বজনদের মধ্যেও আমরা এক ধরনের আনন্দ বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি। পাশাপাশি যে সকল বিডিআর সদস্য আজকে জামিনে মুক্তি লাভ করছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছে যে বিগত সরকারের আমলে তাদেরকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদেরকে এই মামলায় কিন্তু তাদেরকে জড়িয়ে কারাগারের ভেতরে বন্দী করে রাখা হয়। এবং সেই কারণে কিন্তু তারা দীর্ঘদিন আইনি জটিলতার কারণে কারাগার থেকে মুক্তি পাননি। তবে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা, সেই অভ্যুত্থানের ফলে এই যে তারা জামিনে মুক্তি পেয়েছেন, সেজন্য তারা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু তারা ধন্যবাদ জানান। এবং এই মুহূর্তে আমি যদি কারাগারের সামনের ফটকের চিত্র যদি জানাই, যে কারাগারের সামনে কিন্তু এখনো স্বজনরা অপেক্ষা করছেন। কেউ কেউ এমন আমরা স্বজনদেরকে পেয়েছি যারা যাদের বয়স 1 বছর ছিল তখন তার বাবা এই মামলায় কারাগারে বন্দী হন এবং সেই 15 বছর কিন্তু তিনি তার বাবার আদর, স্নেহ, মমতা থেকে বঞ্চিত ছিলেন। এমন স্বজনদের সাথেও আমরা কথা বলেছি। পাশাপাশি আরো অনেক স্বজনদের সাথেও আমরা কথা বলেছিলাম। এবং এই কারাগারের সামনে যখনই একজন বিডিআর সদস্য বের হয়ে আসছেন তখনই কিন্তু এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে। আনন্দের অশ্রু তাদের চোখ থেকে গড়িয়ে পড়তে দেখেছি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে 2009 সালে যখন পিলখানায় যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে এবং এই 2 দিনের যে বিডিআর বিদ্রোহে 57 জন সেনা সদস্য কিন্তু তৎকালীন বিডিআর মহাপরিচালক সহ 57 জন সেনা সদস্য নিহত হন। তো এই ঘটনায় 2টি মামলা হয়েছে, একটি হচ্ছে বিস্ফোরক আইনে এবং অন্যটি হচ্ছে আহ তো এই ছিল সবকিছু মিলিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সবশেষ তথ্য। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রকাশ করা হবে।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জেনেভার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশকে জানানো হবে। এ সময় অভ্যুত্থানে সংঘটিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বলেন, 6টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একটি অপরের পরিপূরক। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কোনো কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি না করার অনুরোধ জানান বিএনপির এই নেতা। আর বলেন, সংস্কার চলুক, তবে ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের জন্য প্রয়োজনে রাস্তায় নামার কথাও জানান তিনি। সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশের ন্যায্য দাবি ভারতকে আমলে নিতে হবে বলেও মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক। যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হচ্ছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজকে খুব ভালো লাগতেছে, সবাইকে পেলাম। কষ্টের দিনগুলো 16টা বছর সবাই তো বুঝতেই পারেন যে পরিবার ছাড়া কেমন এখন। আর প্রথম হলো সমস্যা, প্রথম আমার জীবনের মানে পিলখানা থেকে আসার পরে আমাকে 49 দিন গুম করে রাখা হয়েছে। 49 দিন গুম ছিলাম, যেখানে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই ছিল না। তা আল্লাহ পাক আজকে যে পরিবারের কাছে সবাইকে ফেরত দিয়েছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর সবাই দোয়া করবেন। কারাগারের পরিবেশ তো জানেনি, সেখানে তারা আমাদের আলাদা আমাদের কোনো টর্চারিং করেন নাই, কোনো আলাদাভাবে কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে। তিনি বলছেন যে তারা যে ক্ষয়ক্ষতি হয়েছেন সেই দাবি রয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কয়েক কথা বলেছি। তারা এই যে ফুল দিয়ে, ফুলের শ্রদ্ধা দিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা আরো একজনের রয়েছে এখানে, একটু কথা বলবো। আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমাদের যে হয়রানিমূলক মামলাগুলো দিচ্ছে এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা, এই যে কারাগারে ছিলেন, পরিবেশটা কেমন ছিল? কি আপনাদের কোনো টর্চার বা এরকম কোনো কিছু হয়েছে কিনা, করা হয়েছে কিনা? কারাগারে আইন অনুযায়ী আমরা ছিলাম। কারাগারে সরকারি খাবার খাইছি, যেভাবে খাবার দেয়, সকালে একটা রুটি ভাজি, দুপুরে ডাল ভাত সবজি, সন্ধ্যায় সবজি। ক্ষয়ক্ষতি তো হয়েছে, সামাজিক ক্ষয়ক্ষতি, পারিবারিক আর্থিক ক্ষয়ক্ষতি, এগুলো সম্ভব। এখন কি করবেন আসলে? এখন যাবো ফ্যামিলির কাছে, ফ্যামিলির দেখবো। আমরা দাবি জানাচ্ছি চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। আমাদের যে হয়রানিমূলক মিথ্যা মামলায়, বিস্ফোরক মামলা এইভাবে যে দীর্ঘদিন আমাদের জীবন থেকে 16 বছর এভাবে কেড়ে নিল। কেউ না কেউ তো দায়ী, কেউ না কেউ তো ঘটনাটা ঘটিয়েছে। এটা আপনারা সবাই জানেন কারা দায়ী। তারা আমাদেরকে পুঁজি করে এইভাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এটা আপনারা মিডিয়ার লোক আমাদের চেয়ে আরো ভালো জানেন। মামলা তো আপনাদের জামিন দিয়েছে, মামলা তো আসামি আপনারাও আছে, বিস্ফোরকের মামলা। এটা তো এখনো রায় পর্যন্ত যায় নাই। এই মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এই মিথ্যা মামলা, যে মামলার আয়ু নাই, যে মামলার বাদী এই দেশে পলাতক, এই মিথ্যা মামলার থেকেই আমরা এই মামলা প্রত্যাহার করার জন্য আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আরেকজনের সঙ্গে, তিনিও বলছেন যে মামলা প্রত্যাহার। আরেকজন বৃদ্ধ একেবারে ঢুকছিল, 1 বছর চাকরি, 16 বছর জেল। ছোট ছিলেন, আপনার বাবা বলছিল চাকরি ছিল আমার 2 বছর। আমি
2007 সালে জুলাই মাসের 8 তারিখে চাকরিতে ভর্তি আসছে। চাকরি 2 বছরের মাথায় আজকে 16 বছর জেল খাটলাম। জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। কি বলবো আর, এর চেয়ে আর ভাষা নাই। আপনি কি বিবাহিত ছিলেন? জি না, আমি আনম্যারিড ছিলাম। তখন আপনি, আমরা শুনছিলাম যে আপনি অনেক ছোট ছিলেন এবং বাবার সাথে অনেকটা ঝগড়া করেই আপনি না না ঝগড়া না, 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 ঝগড়া না। বাবার সাথে একটু ঝগড়া না। বাবাকে বলেই, তো হ্যাঁ। পরবর্তীতে এই যে 16টা বছর আপনার আসলে দোষটা কি ছিল? আমার দোষ ছিল, আমি ঘটনার দিন পিলখানার ভিতর ছিলাম, এটাই আমার অপরাধ। এছাড়া আর কোনো কিছু বলার নাই। ক্ষতিপূরণ হিসেবে কি চাচ্ছেন বলুন তো? চাকরিটা বেরোচ্ছে। যেটা ক্ষতি হয়েছে এটা তো বলে বোঝানোর মতো না। যেটা ক্ষতি হয়েছে এটা তো আমার জীবন শেষ হয়ে গেছে। 16 বছর, আজকে 2 বছর চাকরি করে আজকে 17 বছর জেল কাটছে, এটা তো শেষ, ধ্বংস হয়ে গেছে, এটাই আর কি। তারপর কি চাচ্ছেন? পেনশন থেকে শুরু করে যে সব বিষয়গুলো আছে সেগুলো যেমনটা বলছিলেন উনি বিল্লাল হোসেন এবং উনি আমরা কথা বলছি একজনের সঙ্গে, তিনি বের হয়েছেন 2 বছর কাজ করে, 2 বছর চাকরি করে তিনি 16 বছর জেল খেটেছেন। এটা আসলে অনেকটা দুঃখের তার জন্য। তিনি সেই দুঃখের কষ্টের কথাগুলোই আসলে বলছেন এবং এইখানে বের হয়েছেন, তারা বের হয়ে তাদের পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, ফুল দিয়ে অনেকেই বরণ করে নিচ্ছেন। তাদের কথা রয়েছে এখানে, তারা বলছেন তারা যে এত বছর জেলে ছিলেন, এত বছর ধরে তারা আসলে জেলে থেকে কারাগারে আটকে থেকে যে বের হয়েছেন, সেইটা আসলে বলে বোঝার মতো নয়। এরকম পরিবেশটা তাদের মাঝে রয়েছে। তারা দাবি করছেন তাদের যাতে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয়, তাদের যেই ক্ষতিপূরণ হয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি যাতে আবারও পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হয়, সেই দাবি করছেন। আমরা যার সঙ্গে কথা বলেছি তিনি বিয়ে করেননি, অর্থাৎ তিনি এখনো অবিবাহিত রয়েছেন। তার জীবন থেকে যে 15 বছর চলে গিয়েছে, সেই জীবনের যে এতটি বছর চলে যাওয়ার কারণে তার যে আর্থিক সামাজিক যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে তিনি এখনো অনিশ্চিত। তবে আবারও বলছেন যেহেতু বিস্ফোরক মামলায় তার জামিন হলেও এই মামলাটি এখনো পর্যন্ত যেহেতু মীমাংসা হয়নি, রায় পর্যন্ত যায়নি, সেই কারণে এখনো তার যেই প্রক্রিয়া বা তিনি আসলে এই মামলা থেকে অব্যাহতি পাবেন কিনা সেই বিষয়টি এখনো তিনি নিশ্চিত নয়। আমরা কথা বলছিলাম আরো কয়েকজনের সঙ্গে, আরো 2-1 সঙ্গে আমরা কথা বলবো। ফুল দিয়ে অনেকেই বরণ করে নিচ্ছেন। আমরা একটু জানতে চাই, এই যে এতদিন পরে উনি অসুস্থ এখন বাবা আর কথা বললেন আমরা এত তিনি আসলে আবেগপূর্ণ হয়ে গিয়েছেন, তিনি আসলে কোনো কথা বলতে পারছেন না। তার সঙ্গে তার যেই হৃদ্যতা পরিবারের মানুষের সঙ্গে সেটি আসলে তিনি প্রকাশ করছেন। তিনি কোনো কথা বলার পরিবেশের সঙ্গে নেই। হ্যাঁ, চাকরি তো অবশ্যই ভাই, আমি অসুস্থ ভাই, আমি হার্টের রোগী। উনি অসুস্থ, হার্টের রোগী। একটু সাইড দেন। কি বলেন, এই যে আপনার বাবা এতদিন ধরে ছিলেন, দাবি কি এখন? আমার অবশ্যই আমরা হারানো সবকিছু ফিরে পেতে চাই, সম্মান ফিরে পেতে চাই। আমার স্ত্রী শুধু ভিক্ষা করতে বাকি ছিল এই 4টে ছেলে মেয়ে নিয়ে। এখানে কথা বলছেন, কয়েকজন বলছেন যে তাদের আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছে এবং মিডিয়া ভাইদের কাছে আকুল আবেদন। আমি 17 বছর জেল খাটিছি, আমার দুঃখ নেই, বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে। কিন্তু যাতে এই যে 18,500 মিডিয়ার চাকরিচ্যুত এবং যারা নিরপরাধ জেলে আছে তাদেরকে জেল থেকে মুক্তির জন্য এটা দাবি করছি। আর যাতে চাকরি ফেরত পায় সবাই, এই দাবিটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে জানাচ্ছি। জামিন পেয়েছেন কিন্তু মামলা তো রায় পর্যন্ত পৌঁছায় না, এটা নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? হ্যাঁ, এটা নিয়ে আমরা সরকারকে জানাইছি। প্রয়োজনে এটা যদি ক্যান্সেল করে না হয় আমরা অবশ্যই আমাদের আন্দোলনের মাধ্যমে এটা আমরা শেষ করব। আমি বলি যে এটা তো একটা মানে কি বলবো, একটা ভুয়া মামলা। এটা যে আয়ু ছিল সে বলছে এই মামলার কোনো তদন্ত করিনি, সে মামলা কিভাবে থাকে বলেন? যা হোক, আল্লাহ কথা বলছি একজন হাবিলদারের সঙ্গে, তিনি কাজ করেছেন, তার বয়স এখনো, তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন, তার শরীরে তার বয়সের ভাঁজ পড়েছে। তিনি দাবি করছেন যে তিনি যেহেতু নিরপরাধ ছিলেন, সেই নিরপরাধ থাকা অবস্থাতেই তিনি এখন বের হয়েছেন, এটাই দাবি করেছেন। সেই দাবি অনুযায়ী রয়েছে যে তিনি তার যে চাকরি পুনর্বহাল চান।
এখানে ফুল দিয়ে অনেককে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা বিডিআর কল্যাণ যে রয়েছে তাদের নেতাদের সঙ্গে কথা বলবো। বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তৎকালীন সরকারের বলি পাঠা হয়েছি। আসলে কোনো পিলখানাতে বিদ্রোহ ঘটে নাই, এটা হয়েছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা হাজার হাজার বিডিআর সদস্য বিশেষ আদালত নামে কালোয়ান তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদের দাবি 4টা। একটা হলো যে বিশেষ আদালতের মাধ্যমে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সকল প্রকার ক্ষতিপূরণ সহ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বরে আমাদের যে সমস্ত নিরপরাধ বিডিআর ভাই কারাগারে আছে প্রত্যেককে জামিনে মুক্তি দিতে হবে। 3 নম্বরে 57 জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন। উনাদেরকে যারা শহীদ করেছেন এই হত্যাকারীদের সঠিকভাবে সামনে আনে বিচার করতে হবে। 4 নম্বর হয়েছে যে আমাদের সরকার কাছ থেকে যে একটা প্রজ্ঞাপন জারি করছে 2 নম্বর সিরিয়াল এবং 9 নম্বর সিরিয়াল এগুলো বাতিল করতে হবে। আমরা এখানে বিডিআর কল্যাণের একজন নেতার সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে তিনি এখন দাবিগুলো করেছেন যে যারা এখনো বাকি রয়েছেন তারা যাতে সেই দাবি রয়েছে যে তাদের যারা এখনো বাকি রয়েছে তাদের যাতে মুক্তি দেওয়া হয়, তাদের যাতে জামিন দেওয়া হয়। আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো, তার অভিব্যক্তি আসলে জানার চেষ্টা করবো। এতদিন ধরে তিনি ছিলেন, আপনি যে ছিলেন কত বছর চাকরি করেছেন? আমি 23 বছর 6 মাস চাকরি করেছি। কত বছর জেল খাটলেন? 17 বছর 16 বছর। খালাস পেয়েছেন নিশ্চয়ই? খালাস পেয়েছেন? না, এটা হলো আপনার বিস্ফোরক মামলা, খালাস না জামিন পেয়েছি আর কি। এটা কারাগার তো কারাগার, এখানে পরিবেশের কথা কি? কারাগার তো কারাগার, এখানে যতই ভালো থাকেন এবং যতই আরামে থাকেন এখানে কোনো শান্তি নেই। শান্তি এই যে খালাস পেয়ে এতদিন জেলে ছিলেন, এতদিন এই যে 16 বছর জীবন থেকে চলে গেল, আসলে এটা তো আপনাকে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। এই যে কি কষ্ট, কি জ্বালা জেলখানার ভিতরে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে তার জন্য সঠিক শাস্তি এবং সঠিক বিচার হয়। এই যে ফ্যামিলির সাথে এতদিন পরে দেখা হবে, বাড়ি যাবেন, তাই না? বাড়ির খাবার খাবেন, তো এটা তো অনুভূতি অন্যরকম। এটা তো বলে বোঝানো যাবে না আপনাকে, এটা অনুভূতি অন্যরকম। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। ধন্যবাদ ভাই। ধরেন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে এটা আপনাদেরকে গ্রহণ করা হলো। আর কি আছে? মামলা তো আপনি জামিন পেয়েছেন, কিন্তু মামলা তো রায় পর্যন্ত যায় নাই। এই বিস্ফোরক মামলা, সেটা কি আপনাদের কোনো শঙ্কা আছে বা ভয় আছে? এই মামলা তো কোনো তদন্তকারী কর্মকর্তা নাই, কোনো আয়ু নাই এই মামলা। এটা তো একটা শুধু পরিকল্পিত একটা মামলা দিয়েছে। এই মামলার কোনো আয়ু নাই, যে এটা ষড়যন্ত্র মামলা, সম্পূর্ণ এটা ষড়যন্ত্র মামলা। এটা কোনো তদন্তকারী কর্মকর্তা তাই ষড়যন্ত্রের আমরা শাস্তি চাই, ষড়যন্ত্রকারী শাস্তি চাই। আমরা কথা বলছি আরেকজনের সঙ্গে, তিনি বলছেন যে তিনি আসলে যে যতটুকু চাকরি করেছেন তার চেয়ে বেশি তিনি আসলে জেল খেটেছেন এবং কারাগারে থেকে তার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি যে দাবিগুলো তিনি করছেন বারবার, তারা এখানে যারা আজকে এখানে বের হচ্ছেন, এই দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটকে থাকা যারা বিডিআর সদস্যরা রয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলো, তারা বারবার আন্দোলন করেছেন, রাজপথে নেমেছেন, রাজপথে নেমে তাদের জামিন চেয়েছেন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তারা বারবার জামিন চাওয়ার পরও তারা জামিন পাননি। তারা দাবি করছেন যে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে এতদিন জামিন দেওয়া হয়নি। এখানে রাজনৈতিক হস্তক্ষেপই সবচেয়ে বেশি হয়েছে। আমরা দেখেছি 5 আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, এরপর থেকেই কিন্তু তারা এখানে তাদের যে জামিন প্রক্রিয়া সেটি কিন্তু আরও একটি প্রক্রিয়া শুরু হয় যে তাদেরকে জামিন দেওয়ার। সেই কারণে তারা এখানে আরও দ্রুত তাদের যেই প্রক্রিয়াটা রয়েছে জামিন সেটি রয়েছে। আমরা দেখছি এখানে আরও বের হচ্ছেন, এক একজন এক একভাবে তারা বের হচ্ছেন। অনেকে অনেক বছর কেটেছেন। 17 বছর জেল কাটছে, 17 বছর। আমার মামা জেল কাটছে। মামা বের হয়েছে। হ্যাঁ, খুব আনন্দ লাগতেছে এখন, খুবই আনন্দ। আরো কথা বলবেন, ধীরে ধীরে আরো বের হচ্ছেন। এখানে আরো রয়েছেন এখানে কয়েকজন। সবচেয়ে বড় জায়গাটা যেটা রয়েছে, তারা সবচেয়ে বড় একটা কথাই আসলে বারবার বলছেন যে তাদেরকে যেহেতু এই মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, এই মামলায় যারা কুশীলভ রয়েছেন, এই মামলায় যারা প্রকৃত দোষী রয়েছেন, প্রকৃত অপরাধী রয়েছেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করাই তাদের প্রথম দাবি। এবং সেই দাবির সঙ্গে আরো যুক্ত হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া, তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা, তাদের চাকরি এই যে এত বছর তারা কারাগারে ছিলেন, যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেটা যাতে তাদেরকে আবারও
পুনরায় প্রতিষ্ঠা করতে পারে, তাদের সামাজিক যে অবক্ষয় হয়েছে, সামাজিক যেই তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাতে আসলে পূর্ণ প্রতিষ্ঠা করা, এই সরকারের কাছে তারা এই দাবিগুলোই আসলে তুলে ধরছেন। এবং এখানে যারা বিডিআর কল্যাণ পরিষদ সদস্যরা রয়েছেন তারা বলছেন যেহেতু এই বিস্ফোরক মামলায় তারা জামিন পেলেও এটি রায় পর্যন্ত পৌঁছায়নি, সাক্ষ্য গ্রহণের মাঝখানে তারা আটকে আছে, সেটি যাতে দ্রুত রায় অবধি পৌঁছায়, অর্থাৎ সাক্ষ্য গ্রহণটা যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, সম্পন্ন করা হয়, মামলা যাতে নিষ্পত্তির করা হয় সেই দাবি তারা করছেন। এবং এই কারাগার থেকে এখানে বিডিআর সদস্যরা, ভুক্তভোগী সদস্যরা একটি কথাই বারবার উচ্চারণ করছেন যে তাদেরকে জেল জুলুমের মাধ্যমে তাদেরকে ফাঁসানো হয়েছে। এত বছর তারা বিনা নির্দোষে বা বিনা দোষে তারা আসলে কারাগারে ছিলেন, তাদেরকে খালাস দেওয়ার পরও, হাইকোর্ট থেকেও তাদেরকে খালাস দেওয়ার পরও তারা কেন আসলে এতদিন ধরে আটকে আছেন সেই অর্থ তাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যে তারা বলছেন রাজনৈতিক কারণেই তাদেরকে এতদিন জামিন দেওয়া হয় নাই। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও কিন্তু বারবার বলেছেন যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যে তারা রাষ্ট্রপক্ষের তারা অত্যন্ত আন্তরিক এই মামলা নিষ্পত্তি করার জন্য, যার কারণে আমরা দেখেছি যে 19 তারিখের আগে আমরা এই বসিবাজার যে মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসার মাঠে যে অস্থায়ী আদালত ছিল সেখানে জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি আসলে পণ্ড হয়। এজলাসে আগুন লাগা থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষার্থীদের তোপের মুখে। এরপরে আবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয় এই ঢাকার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতের পাশে, কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। সেখানে 19 তারিখ যে জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় সেখানে প্রায় 200 জনের মতো বিডিআর সদস্যরা তারা জামিন পেয়েছেন। তার মধ্য থেকে আজকে 178 জন বিডিআর সদস্য এই কেরানীগঞ্জ কারাগার ও কাশিমপুর কারাগার থেকে তারা মুক্তি পাচ্ছেন। ধীরে ধীরে তারা কিন্তু মুক্তির প্রক্রিয়াটা সেটি সম্পূর্ণ হচ্ছে। পরিবার পরিজনদের সঙ্গে তারা একে একে বের হয়ে যাচ্ছেন, গাড়িতে করে তারা পরিবারের সঙ্গে আসলে যাচ্ছেন। তারা বলছেন তাদের পরিবারকে পেয়ে তাদের নতুন করে আবারও স্বপ্ন তারা দেখছেন যে নতুন করে তাদের যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, ঘুরে দাঁড়ানোর যে সুযোগ সেটি তৈরি হয়েছে। তারা আরও ধন্যবাদ জানাচ্ছেন এবং বলছেন অনেকে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধুমাত্র ছাত্রদের এই গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে তাদের এই মুক্তির যেই সুযোগ সেটি তৈরি হয়েছে, সেই কথাই কিন্তু অনেকে বলছেন। অনেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাদেরকে বলছেন যে তাদের এই যে তাদের দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল কিন্তু আজকে তারা পাচ্ছেন। এবং তারা বের হয়ে এই যে আমরা দেখছি তারা গাড়িতে করে তারা যাচ্ছেন তাদের পরিবারের সঙ্গে, অর্থাৎ এই তাদের যে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তারা যে এতদিন ধরে কারাগারে ছিলেন সে বিষয়টি রয়েছে, এই বিষয়টি তাদের এখনো জানতে রয়েছেন। আমরা তাদের সঙ্গে আবারও কথা বলবো, যারা যারা বের হবেন সেই বিষয়টি নিয়ে আমরা আরো চেষ্টা করব। অনেকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আমরা দেখছি এখানে অনেকে গাড়িতে করে করে তাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখানে তাদের পরিবার বাবা এসেছেন, কারো ভাই এসেছেন, কারো বোন হয়ে এসেছেন, আবার কারো নাতি নাতনি এসেছেন। অনেকে ছোট ছিলেন, 1 বছর বয়স, 2 বছর বয়স ছিলেন, তারা তাদের নিয়ে তাদের এখানে অপেক্ষা করেছিলেন সকাল থেকে। সে অপেক্ষার অবসান ঘটিয়ে তারা যখন বের হয়েছে, এক আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই ঢাকার কেন্দ্রীয় কারাগারের যে প্রধান ফটকে সেটি রয়েছে। আমরা আরও বের হবেন, ধাপে ধাপে একে একে তারা বের হচ্ছেন, বের হয়ে তাদের অনুভূতি প্রকাশ করছেন। তারা আসলে বাড়িতে গিয়ে তাদের পরিবারের পরিজনের অনেকে, আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনের যে কারাগারের পরিবেশটা আসলে কেমন, তারা বলছেন যে কারাগারে তারা যে মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন অনেকে, কারণ কারাগার যেহেতু একটি আবদ্ধ জায়গা, সেখানে তারা এতদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন আছেন। অনেকে পরিবারই তৈরি করতে পারেননি, অনেকে বিয়ে করেননি। অনেক সদস্য রয়েছে বিয়ে করার পরই তারা আসলে আটক হয়েছেন, গ্রেপ্তার হয়ে এই মামলায় তারা এতদিন কারাগারে ছিলেন। অনেকের স্ত্রী সন্তানও কিন্তু আমরা এসেছে দেখেছি, অনেকের নাতি নাতকুর এসেছে, অনেকের আত্মীয় স্বজন যারা স্বজন রয়েছে তারা এসেছে। অর্থাৎ এই যে আনন্দপূর্ণ ভাবে তাদের কাছকে গ্রহণ করছেন, বাসায় নিয়ে যাচ্ছেন। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, 2009 সালের এই বিডিআর
হত্যাকাণ্ডে 2টি মামলায় আসলে প্রধানত হয়। একটা বিদ্রোহ মামলা রয়েছে যেখানে বিদ্রোহ মামলাতে অনেক বিডিআর সদস্যদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেটি আসলে বিডিআর তাদের আইন অনুযায়ী, পরবর্তীতে আমরা হত্যা মামলা দেখেছি বিস্ফোরক আইনের মামলায়, এবং এই হত্যা এবং বিস্ফোরক আইনের মামলা বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। একদিকে যেমন সর্বোচ্চ আসামির সংখ্যা, অন্যদিকে সর্বোচ্চ সাক্ষীর সংখ্যাও প্রায় 1300 সাক্ষীর মতো এই দুটি মামলার সাক্ষী, যাদের মধ্য থেকে বিস্ফোরক আইনের মামলার সাক্ষ্য গ্রহণ অনেকটা স্থগিত করে হত্যা মামলার সাক্ষ্য নেওয়া হয়েছিল। হত্যা মামলায় সাক্ষ্য নিয়ে সেটি আসলে রায় পর্যায়ে গিয়েছে। অনেকের মৃত্যুদণ্ড দেশ দেওয়া হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অনেকের সর্বোচ্চ 10 বছর থেকে সর্বনিম্ন 3 বছর পর্যন্ত সাজা দিয়েছেন অনেকে আমরা দেখেছি। এবং এই দেশের এই জুডিশিয়াল ইতিহাস অর্থাৎ বিচার বিভাগের ইতিহাসে একসঙ্গে এত সংখ্যক আসামি একদিনে মুক্তি পাওয়ার প্রক্রিয়াটা এটাই আসলে দেশের প্রথম, এবং এটাই ইতিহাস এখন। কারণ একটি মামলায় এতজন আসামিকে একসঙ্গে মুক্তি দেওয়ার কিন্তু এই বিচার বিভাগ কিন্তু আগে কখনো ঘটেনি, এবং একই মামলায় এতজনের মৃত্যুদণ্ডাদেশও কিন্তু অন্য কোনো মামলায় দেখা যায়নি। যার কারণে এই মামলা সবচেয়ে আলোচিত ঘটনা, অর্থাৎ রাজনৈতিক মামলার বাইরে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একদিকে এই বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা। এই হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তাদেরকেই বরং আজকের এখানে মূলত আজকে তারা এই জামিন পেয়েছেন। এছাড়া যারা 10 বছর থেকে সর্বনিম্ন 3 বছর পর্যন্ত যাদের সাজা হয়েছে তাদের যে জামিন প্রক্রিয়াটা সেটি পরবর্তী শুনানিতে সম্ভব হওয়ার চেষ্টা করছেন বা করার চেষ্টা করছেন বলে বলছেন আমাদেরকে আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলছেন পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানিতেই তাদেরকে তাদের এই বাকি যারা আসামি রয়েছেন, যারা 10 বছর থেকে 2 বছর 3 বছর পর্যন্ত জেল খেটেছেন, তাদেরও কিন্তু অনেক আগেই তাদের যে সাজা সেটি খাটা শেষ হয়ে গিয়েছে। যার কারণে তারাও কিন্তু এই জামিনের অপেক্ষায় রয়েছেন, এবং তারা বলছেন যেহেতু তাদের এখন যেহেতু সুযোগ তৈরি হয়েছে, তাদের যেহেতু প্রমাণিত হয়েছে যে তারা অনেকে যারা খালাস পেয়েছেন, আবার অনেকে যারা তাদের সাজা খাটা শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু বলছেন যে তাদের প্রক্রিয়াটা দ্রুত যাতে নিষ্পত্তি করা হয়, মামলার যে প্রক্রিয়াটা সেটা যাতে দ্রুত করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন। এখানে আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা বহু কথা বলেছি, এবং এখানে বিডিআর যারা কল্যাণে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এখানে আরেকজন রয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়েছেন, বার্ধক্য উপনীত হয়েছেন, অনেকের দেখেছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। এখন সে কভার করতে পারছে কিনা ঠিক আমি জানি না, তবে আসার কথা এখানে হয়তো আমাকে বলছিল যে আধা ঘন্টা আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি এই ধরনের। এখন যানবাহন যদি ঠিক মতো পেয়ে থাকে তাহলে তো। বগুড়া থেকে আসছে না? বগুড়া থেকে আসছে, হ্যাঁ। আপনার পরিবার এখন আসেনি? আমার পরিবার এখন এই জায়গায় আসেনি, আসছিল কিন্তু আজকে এখন সময় মতো পৌঁছতে পারে নাই। এখন আমি নির্দোষ বলতে এইভাবে বোঝাচ্ছি, আমি এই অনুষ্ঠানে আসছিলাম, আমি যখন বিভাগীয় অফিসার হই আমি এখানে র্যাঙ্ক ব্যাচ পড়ার জন্য আসছিলাম। শাকিল সাহেব আমাকে র্যাঙ্ক ব্যাচ পড়ে দেবেন, তার আগে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এরপর থেকে আর আমরা কিছু বলতে পারি না, আমাদেরকে আটকে ফেলছে। ধন্যবাদ। আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ, এক্স বিডিআর। এখন আল্লাহ পাক আমাকে মুক্তি করছে, আমি নির্দোষ এইভাবে বলি যেহেতু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করতে পারেন না। আমি হত্যা মামলায় খালাস পাইছি, আমি বিস্ফোরক মামলায় খালাস অবশ্যই পাবো ইনশাআল্লাহ, আমি আশাবাদী। 2009 সালে যে বিডিআর যে আপনার ভিতরে ছিলেন, সেই দিনের পরিস্থিতি কিরকম ছিল? আপনারা সেখানে কি দেখেছিলেন যে তারপরে এরকম? না, এই ধরনের তেমন কিছু আমি দেখতে পারিনি। আমি ভেতরে ছিলাম, ভেতর থেকে বের হওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি, আর আমি বুঝতে পারি না, বলতে পারি না। যাই হোক, আল্লাহ পরবর্তীতে আমাকে সুস্থ করছে, আমি হসপিটাল থেকে আসছি, আমাকে এইভাবেই নিয়ে আসা হয়েছে। তো আমি আশাবাদী আপনারা ভালো জিনিস উঠাবেন, সত্য জিনিস প্রকাশ করবেন। আমি নির্দোষ এই জন্যই বলতে চাচ্ছি যেহেতু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমার কোনো সাক্ষী নেই। আমি সাক্ষী ছাড়া 16 বছর এখানে কেটে গেলাম। না, মনে পড়ে না, আমার তো এখন হয়ে গেছি, আমার বয়স 70, আমার সব হারায় ফেলে আমি এখন অন্যরকম হয়ে গেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা একটু আপনার সঙ্গে জানতে চাই যে ওই দিন আপনি কি দেখেছেন, আপনি আসলে কেন গিয়েছিলেন? আমি ওখানে গিয়েছিলাম দাওয়াত খেতে, ওখানে দাওয়াত ছিল আমার ওই অনুষ্ঠানে, দাওয়াত খেতে গেছি, দাওয়াত খেয়ে চলে আসবো। দাওয়াতে অনুষ্ঠানে ছিলাম, এখান থেকে গোলযোগ সৃষ্টি হয়ে গেল। কিভাবে সংগঠিত হলো ওটা বিস্তারিত বলতে পারবো না, ওটা ঠিক আমার স্মরণে আসে না, কারণ আমি তখন আর স্বাভাবিক ছিলাম না। এই জন্যই ঘটনাটা বিস্তারিত আপনাকে বলতে পারছি না। তবে আমার
কারাগারের পরিবেশ আপনাদের তো যারা কারাগারে আসছেন, আপনারা অনেকে আসছেন, তারা জানেন কারাগারের পরিবেশ কি ছিল। কারাগারের পরিবেশ তো এই অবস্থায় চলতেছে, আজকে চেক, কালকে এটা, কালকে ওটা, এসব লেগেই থাকে। আমরা 16 বছর, একটা মানুষ 1 বছর কাটাতে পারে না, সেখানে 16টা বছর আমরা লড়াই করে এই কারাগার থেকে আমরা মুক্তি পাচ্ছি। এখন যে বের হয়েছেন, আত্মীয়স্বজনের কাছে যাবেন, কি আত্মীয়স্বজন আসলে এখন আত্মীয়স্বজন আছে বলে তো আমার মনে হয় না। আমার মা এখন শয্যাশায়ী, জানি এই পর্যন্ত বাবা মারা গেছে। আমার সংসার দেখার কেউ নেই, আমি বড়। আমার ছোট ভাই বোনগুলো তারা পড়াশোনা করাছিলাম, বিয়ে শাদী সংসার হয়ে গেছে। এখন আর এখানে দেখাশোনার মতন আমার কেউ নেই। আমার একমাত্র সন্তান, সে ডাক্তার, মেধাবী ডাক্তার, তারে 39তম BCS সে কোয়ালিফাই ছিল। আমার জন্য সে যোগদান করতে পারেনি চাকরিতে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করার পর এই আগস্ট মাসে বিপ্লবের পরে তাকে যোগদান করার সুযোগ দেওয়া হয়েছে। সে বর্তমানে লন্ডন থাকে। আর্থিক ক্ষতি বলতে সব, আমার বয়স যখন 53 বছর 6 মাসে আমি জেলখানায় আসছি। এখন বয়স আমার 70 প্রায়। আমি 70-এর ধাপে পৌঁছে গেছি। আমার সার্টিফিকেট বয়স 70 বছর। আমি লিবারেশন পিরিয়ডে ক্লাস 10-এর ছাত্র ছিলাম। আমি 71 সালে ক্লাস 10-এ পড়ি তখন। এখনো আসে নাই যোগাযোগ। একজনের ফোনে যোগাযোগ করছি, এখন সে বলছে রওনা করে দিচ্ছে টিকাটুলি থেকে, আসতে যে সময়টুকু লাগে আর কি। মানে আমি স্বাভাবিক যেতে পারবো না, আমার শরীর ভালো না। আমার দাবি হলো নির্দোষ সমস্ত বিডিআরকে মুক্তি দিতে হবে, চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি নির্দোষ, আমার সাবঅর্ডিনেট অনেক সদস্যই নির্দোষ। যারা প্রমাণ হবে দোষী তাদের চাকরি চলে যাবে, জেল খাটো, জরিমানা, ফাঁসি হবে। কিন্তু যারা নির্দোষ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা আমার জোর দাবি। না, আমি তো ছিলাম না এখানে, আমি তো র্যাব থেকে আসছিলাম। আমি জানি না ঠিক। আমার চাকরি ছিল 53 বছর 6 মাস। না, আমরা একজনের সঙ্গে কথা বলেছি, তিনি তার কথা বলেছেন যে তিনি ওই দিন তিনি এখানে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেতে গিয়েই তিনি আটকা পড়েছেন এবং তাকে আসামি করা হয়। আসামি করে তাকে এখানে আটক করে নিয়ে সেই গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয় দীর্ঘদিন। এখানে আরো যারা বের হবেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের অভিব্যক্তি আমরা জানতে চাইব। তবে আমি এর আগে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে কারাগারের যে পরিবেশটি আসলে কেমন ছিল। তারা যেমনটা বলছেন, তারা যেহেতু ডিভিশন প্রাপ্ত আসামি নন, সেক্ষেত্রে সাধারণ কয়েদিদের মতোই তাদেরকে রাখা হয়েছে, এরকমটাই অনেকে বলেছেন। এখন 1-2 করে তারা বের হচ্ছেন। তাদের আরও একটি বিষয় তারা যেটা জানিয়েছেন যে তাদের যে পূর্ণবহাল, অনেকের চাকরিতে মাত্র 1 বছর হয়েছিল, 2 বছর হয়েছিল, কিন্তু তারা জেল খেটেছেন, কারাভোগ করেছেন দীর্ঘ 15 বছরেরও বেশি সময়। অনেকের পরিবারের সাথে যোগাযোগ হয়নি। আমি কিছুক্ষণ আগে যেই কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি ইতিমধ্যে বার্ধক্য তার পরিণত হয়েছে। তিনি বলছিলেন যে তিনি যখন তার পরিবারে শুধুমাত্র এক ছেলে আছে, তার পরিবারে তিনি এই ঘটনার কারণে তার ছেলে চাকরিতেও প্রবেশ করতে পারেনি। সেটি আসলে সুযোগ হয়েছে এই 5 আগস্টের পরে তার ছেলেকে চাকরিতে আবারও বহাল করেছেন। তিনি যেটা দাবি করছেন, যেহেতু তিনি র্যাবে ছিলেন, সেক্ষেত্রে তার যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যাতে আরও পুষিয়ে দেওয়া হয়, সে বিষয়টি তিনি বলছেন এবং তিনি অপেক্ষা করছেন তার স্বজনরা এলে তিনি এই কারাগার থেকে তিনি বাসায় যাবেন। তবে তার পরিবার যেহেতু হারিয়েছেন, সে পরিবার নিয়ে তিনি আফসোসের জায়গাটা আমাদেরকে আসলে জানিয়েছেন। এছাড়া আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের সবচেয়ে বড় একটা আফসোসের জায়গা হলো যে এই ঘটনায় এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কোনো তদন্ত হয়নি। 5 আগস্টের পর যেহেতু আরও কয়েকটি আমরা দেখেছি যে বিডিআর এই বিস্ফোরক মামলা পরিচালনা করার জন্য কয়েক ধাপে ধাপে বিশেষ পিপি নিয়োগ করা হয়েছিল, পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল এবং কমিটি গঠন করা হয়েছিল যাতে দ্রুত এই মামলাটি নিষ্পত্তি করা হয়। এই মামলায় যারা আসামি রয়েছেন, যারা প্রকৃত আসামি রয়েছেন তাদের যাতে দীর্ঘ 15 বছর পর পিলখানার হত্যার ঘটনায় বিস্ফোরক মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হচ্ছিলেন 178 বিডিআর সদস্য। আমরা এতক্ষণ ছিলাম কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে, সেখানকার দৃশ্য দেখছিলাম। এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই কাশিমপুর কারাগারের সামনের কি অবস্থা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
জি, সকাল থেকেই কিন্তু গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে একে একে জামিনে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা বের হয়ে আসছেন এবং সকাল থেকে এই বিডিআর সদস্যদেরকে কারাগার থেকে রিসিভ করার জন্য তাদের স্বজনরা কিছু কারা ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছিলাম যে এক এক করে যখন বিডিআর সদস্যরা যখন বের হয়ে আসছিলেন ভেতর থেকে, ঠিক সে সময় একটি আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে। এখানে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনদেরকে কাছে পেয়ে এবং বিডিআর সদস্য যারা জামিনে মুক্তি লাভ করছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিন পর তারা যে মুক্ত আকাশে তারা বের হয়েছেন এবং তারা চাচ্ছেন যেন দ্রুত এই মামলায় খালাস পেয়ে যেন তারা মুক্ত আকাশে নিচে বাকিটা জীবন কাটাতে পারেন সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। একজন বিডিআর সদস্য রয়েছেন এখানে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। জি, আহ, আমরা আমি আরো একটু একজনের সাথে তিনি দেখছেন যে তিনি ভিডিও কলে কথা বলছেন স্বজনদের সাথে এবং তার যে আনন্দ যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু করছেন। তো আমরা তার সাথে একটু কথা বলবো, তার অভিব্যক্তিটি জানবো। আসলে দীর্ঘ যে 15 বছর পরে কারাগার থেকে বের হয়ে আসার পরে আসলে এখন আসলে প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 16 বছর পরে জেল থেকে বার হলাম। এখন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং এখনকার যে সরকার প্রধান যে উপদেষ্টা আছে বা বিশেষ করে ছাত্র জনতা, তাদেরকে আমাদের মুক্তির জন্য ধন্যবাদ। তারা আমাদের যথেষ্ট পরিশ্রম করে আমাদের জন্য অনেক লেখালেখি করেছে, আমাদের জন্য অনেক ইয়ে করেছে। আর তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের হয়ে কাজ করছে, আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য খুব ইয়ে করেছে। বিগত 16 বছর বার হইতে পারি নাই, এখন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের প্রত্যাশা হলো আমাদের এখন যাতে এই যে বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পাদন করে বিচার প্রক্রিয়া, তারপর আরো নিরাপরাধ তারা অনেকে ভিতরে এখনো জেলে আছে। হয়তো তাদের অনেকে সাজা হয়ে গেছে কিন্তু নিরাপরাধ, যাতে ওদেরকে যদি মুক্তি দেওয়া হয় এবং যারা প্রকৃত যারা দোষী শুধু তাদের, আমরা হচ্ছে যে তাদের বিচার হোক। যারা প্রকৃত দোষী অবশ্যই তাদের বিচার চাই এবং তাদের বিচার করা, কিন্তু কিন্তু যারা নিরাপরাধ তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় খুব শীঘ্রই। সেদিনের ঘটনা কি ঘটেছিল আপনার কিছু মনে আছে? সেদিন ঘটনা বিস্তারিত আসলে কি, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল একটা পিলখানার ভিতরে। তো এই বিষয়ে আসলে আমাদের একটা প্রেস মিটিং হবে কিছুক্ষণের মধ্যে, আমাদের প্রতিনিধি আছে, উনি বিস্তারিত বলবেন। জি, যেমনটি শুনছিলাম আমরা যে কিছুক্ষণ পরে যারা বিডিআর সদস্যরা যারা জামিন আজকে কারাগার থেকে মুক্ত হয়েছেন তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে এখানে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে কারাগারের সামনে কিন্তু এখনো স্বজনরা অপেক্ষমান রয়েছেন এবং এক এক করে কিন্তু কারাগার ফটকের ভিতর থেকে জামিনে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা বের হয়ে আসছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং স্বজনদেরকে কাছে পেয়ে দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের কাছে পেয়ে তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়ছেন, কান্নায় ভেঙে পড়ছেন এবং আমরা যারা বিডিআর সদস্য তাদের কথা শুনছিলাম, তাদের স্বজনদেরও আমরা কথা শুনবো এবং মূলত জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু 178 জন বিডিআর সদস্য কেরানীগঞ্জ এবং যে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন এবং এই 178 জনের মধ্যে 126 জনই রয়েছেন গাজীপুরের যে কেন্দ্রীয় কাশিমপুর কারাগারটি রয়েছে সেই কারাগারে। তো এতটুকু তথ্য আমরা তো ইতিমধ্যে 46 জন কারাগার থেকে বের হয়েছেন। কারাগার থেকে ইতিমধ্যে 46 জনের মতো বিডিআর সদস্য বের হয়েছেন এবং তাদেরকে জন্য অপেক্ষামান রয়েছেন। আমরা একজন স্বজনের সাথে একটু কথা বলবো, তিনি ফুল নিয়ে অপেক্ষা করছেন। আর কারাগারের ভিতরে কে আছে আপনার এবং কার জন্য অপেক্ষা করছেন? আমার ভাই বিনয় চাকমা আর কি, বিডিআর বিনয় চাকমা। উনি জেলখানায় কাশিমপুর 2 আছে আর কি, ওর জন্য অপেক্ষা করছে। কত বছর ধরে? 16 বছর ধরে আছে জেলখানায়। আজকে কি আপনি ন্যায় বিচার পাচ্ছেন? ন্যায় বিচার বলতে কি, ন্যায় বিচার তো একদিকে পাচ্ছে, এখন জুলাই অভ্যুত্থানের পরে যে একটা যে আন্দোলন, যে আমরা যে নতুন সরকার পেয়েছি, নতুন দেশ একটা পেয়েছি, এর মধ্যে যে আজকে একটা বিচার হয়ে গেল তা আমরা
সঠিক তদন্তের মাধ্যমে যাতে ওনাদের চাকরি পুনর্বহাল করা হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে যাতে বিচার করা হয় এটুকু আছে আর কি। আজকে 16 বছর ধরে জেলখানায় আমার বা এই সময়টা আর তো ফিরে পাওয়া যাবে না। তা ওনাকে যদি চাকরি পুনর্বহাল করা হয় বা সরকারের যদি কোনো একটা যদি ইয়ে করা হয় তাতে একটা দুই মতো দুই ডাইল ভাত খেয়ে একটা বাঁচার একটা কোনো ইয়ে আছে, এটুকু আমাদের সরকারের কাছে আবেদন। এজন্য আমরা আজকে 16 বছর পরে ভাইয়ের সাথে আজকে জেল গেটে দেখা করতে যাচ্ছি। অতি আনন্দ লাগছে একদিকে, আর অন্যদিকে হইলো আনন্দ না লাগার কথা, যেহেতু 16 বছর ধরে একটা সময় হারিয়ে গেছে, ওই সময়টা তো আর আমরা পাচ্ছি না। এই একজন স্বজনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে 16 বছর পরে তার স্বজন আজকে এই জেল থেকে মুক্তি পাচ্ছেন, কারাগার থেকে। এবং তিনি কিন্তু বলছেন যে 16 বছরের যে তাদের যে শূন্যতা, যে স্বজনদেরকে কাছে না পাওয়ার এবং তারা যে কষ্টের মুহূর্তগুলোর কথা তারা কিন্তু বলছেন, এবং তারা বলছেন যেন নতুন করে যেন তাদের সরকারের কাছে তাদের প্রত্যাশা যেন তাদেরকে চাকরিতে যেন পুনর্বহাল করা হয় এবং যাদের চাকরির বয়স শেষ তাদেরকে যেন বিকল্প কোনো ব্যবস্থা করা হয়। আমরা আরেকজন স্বজনের সাথে কথা বলবো, তিনিও তার স্বজনের জন্য অপেক্ষা রয়েছেন। কারাগারের ভিতরে কার জন্য অপেক্ষা করছেন? আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। 16 বছর হয়েছে উনি ভিতরে আছে। যখন আমি ক্লাস 6 এ পড়ি তখন আমার বাবা ভিতরে ছিল আর কি। এখন আজকে ইয়া হয়েছে, ওনাকে নিতে আসছে। এই যে আপনি 16 বছর ধরে আপনি আপনার স্বজনের কাছ থেকে দূরে, এই দিনগুলো আসলে কিভাবে কেটেছে এবং আসলে আজকে তাকে কাছে পেয়ে আপনার যে আবেগের প্রক্রিয়াটা? আসলে যখন ছিল না, আমরা তো ছোট ছিলাম ভাই, আমার ভাই 1 বছরে রেখে গেছে, আমি ক্লাস 6 এ পড়ি তখন। ওই মুহূর্তগুলো আসলে কতটা কষ্টের সেটা আসলে এই মুহূর্তে বইলে শেষ করার মতো না। আর আরেক কথা হচ্ছে আজকে যেহেতু ওনার মুক্তি পাচ্ছে, আমাদের কাছে এখন শুধু একটাই, ওনার মুক্তিটাই আমরা কাম্য। আমরা অনেক খুশি, অনেক আঙ্কেলদের কারণে আমরা আন্দোলন করে আজকে এই পর্যায়ে ইয়ে হয়েছে। এখন শুধু ওনাকে ফিরে পাওয়ারই আমাদের আশা, আর কিছুই না। আমরা শুনছিলাম যে একজন স্বজন তিনি অপেক্ষা করছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে মুক্তির যে বিষয়টি, মুক্তি পেয়ে আজকে যারা জামিনে বের হয়েছেন তাদেরকে কাছে পেয়ে তারা বেশ আনন্দিত এবং তারা সরকারের কাছে তারা প্রত্যাশা করছেন যেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় কিংবা যাদের চাকরির বয়সে যারা বৃদ্ধ হয়ে গেছেন কারাগারে এই বন্দী থাকা অবস্থায় তাদেরকে যেন বিকল্প ভাবে কোনো ব্যবস্থা করা হয়, তাদেরকে আর্থিক ভাবে যেন সহায়তা করা হয় এবং দ্রুত এই মামলাগুলো যেন আইনি প্রক্রিয়া শেষে যেন যারা নিরীহ জওয়ান রয়েছেন, বিডিআর সদস্য রয়েছেন, তাদেরকে মুক্তির জন্য তারা দাবি জানিয়েছেন। আমরা দেখছিলাম যে একের পর এক যখনই বিডিআর সদস্যরা কারাগার থেকে বের হয়ে আসছিল তখনই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, মিষ্টি মুখ করানো হচ্ছিল এবং স্বজনদের মাঝে এক ধরনের আনন্দের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখনো কিন্তু অনেক স্বজন এই কারাগারের সামনে অপেক্ষমান রয়েছেন, তাদের হাতে আমরা ফুল দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং এই প্রতীক্ষার অবসান একেবারে তখনই শেষ হবে যখন আসলে এই মামলার পুরোপুরি আইনি প্রক্রিয়া শেষে এই মামলা থেকে নিরীহ বিডিআর সদস্যদেরকে জামিন দেওয়া হবে এবং তখনই কিন্তু তাদের যে প্রকৃত যে তাদের যে ন্যায় বিচার প্রাপ্তি হবে বলে তারা জানিয়েছেন। আমরা অপেক্ষা করছি, এখানে আরো বিডিআর সদস্যরা কিন্তু বের হয়ে আসবেন এবং সেটি দেখার চেষ্টা করব। আমরা আরো কয়েকজন স্বজনের সাথে একটু কথা বলবো। জি, ভেতরে কে আছে আপনার? এবং আমার ভাই আছে এবং আমার নরসিংদী জেলার পাঁচজনের ভিতরে 4 জনের জেলখানা আছে, একজন কেরানীগঞ্জে আছে। তা আমরা নরসিংদী বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওদেরকে শুধু আমাদের নরসিংদী না, সারা বাংলাদেশে যত বিডিআর সদস্য এখানে আছে, আমরা একটা ব্যানারের মাধ্যমে এবং এদেরকে গ্রহণ করার জন্য সপরিবারে এবং ওদের স্বজন সহ আমরা এখানে আসছি। আপনারা সংবাদ সম্মেলন করবেন বলছেন, যে সংবাদ সম্মেলনে কি জানানো হবে? সংবাদ সম্মেলনে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যারা নিরপরাধ তাদের জন্য আমাদের সম্মানের সহিত আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয় এবং আমাদেরকে একটা বিদ্রোহ এই বিজয়ে অনুপ্রাণিত হয়ে আমি বিডিআরে ভর্তি হয়েছি। সেই বিডিআরের পিলখানায় যখন আমার যে ডিজি শাকিল আহমেদ, উনি তখন রংপুরের সেক্টর কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারের সময়ে বড়বাড়ি যুদ্ধ হলে বিজয় হলো, তিনি ডিজি থাকা অবস্থায় সেই ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রকারীদের মানে
যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করে গেল, অথচ আমরা কিছুই জানি না, আমরা কোনো ষড়যন্ত্রের সাথে নাই, আমরা কোনো অপরাধের সাথে নাই, তারপরেও এই 16টি বছর আমার জীবনটাকে হারিয়ে গেল। আসলে এখন তো আমি মানসিকভাবে আমার অনেক ট্রমার মধ্যে আছি। আমার এই যে আমার এখন আমি চিকিৎসা করাইতে হবে, আমি অনেক অসুস্থ। হ্যাঁ, আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার আছে, সেই সরকার তো অবশ্যই আমার যে অধিকার, আমাকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই অধিকার ফিরিয়ে দেবে, আমার মর্যাদা ফিরিয়ে দিবে, সেটাই আমি কামনা করি। হ্যাঁ, আমাদের জীবনের উপর তো একটা কালো অধ্যায় লেখন করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি চাই। সেই কালো অধ্যায় থেকে আল্লাহ সাহায্য চাই, এবং কর্তৃপক্ষ যেন আমাদেরকে সেই কলঙ্কজনক অধ্যায় থেকে মুক্ত হয়ে আমরা যেন ভালো জীবনে ফিরে যেতে পারি। আমাদের কারা জিন্দেগি চেষ্টা করছি যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, কোরআন হাদিস পড়েছি নিয়মিত। আসলে কারা জীবনের সম্বল একটাই, যে এই 16 বছরের জীবনে আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি কিভাবে হয়, সেই শিক্ষাটাই, সেই দীক্ষাটাই নিয়েছি। আমি আমার জেলখানায় থাকা অবস্থা, আমি আমার বাবা মারা গেছে, বাবাকে হারালাম, অনেক আত্মীয় স্বজনকে হারালাম, আমার মা এখন অনেক অসুস্থ, খুবই অসুস্থ। আমার ভাই বোনগুলা যাদেরকে আমি আগলে রাখতাম, তারা আমার না থাকার কারণে আমার সাংসারিক জীবন, আমার ভাই বোন, তাদের পড়ালেখা, তাদের শিক্ষা দীক্ষা, এগুলা অনেকাংশে তারা সঠিকভাবে পায় নাই। না, আমি বিয়ে শাদী করার সুযোগ হয় নাই, আমার তখন তো চাকরি কম ছিল, বিয়ে শাদী করার সুযোগ হয়নি আমার। ঠিক আছে। দীর্ঘ 15 বছর পর পিলখানা হত্যার ঘটনায় একে একে কারাগার থেকে বের হচ্ছিলেন বিডিআর সদস্যরা। কাশিমপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন 15 বছর তাদের আসলে কিভাবে কেটেছে। এই ছিল এখন চারদিকের আয়োজনে।